নমস্কার, আমি চৈতালি। আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর। আলোর গল্পের আসরে আজকে আমি পাঠ করব লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত রাজার মন ভালো নেই। রাজার মন আর কিছুতেই ভালো যাচ্ছে না। মন ভালো করতে লোকেরা কম মেহনত করেনি। রাজাকে গান শোনানো হয়েছে, নাচ দেখানো হয়েছে, বিদূষক এসে হাজার রকমের ভাঁড়ামি করেছে। যাত্রা, নাটক, মেলা, মৎসব, যাগযজ্ঞ, পুজো পাঠ সব হলো। পূবের রাজ্য থেকে আনারস, উত্তরের হিমরাজ্য থেকে আপেল, পশ্চিম থেকে আখরোট, আঙুর, পেস্তা, বাদাম, দেশ বিদেশ থেকে ক্ষীর আর ছানার মিষ্টি এনে খাওয়ানো হয়েছে। এখন সাহেব আর চীনের রসুইকররা দুবেলা হরেক খাবার বানাচ্ছে। রাজা দেখছেন, শুনছেন, খাচ্ছেন, কিন্তু তবু ঘন্টায় ঘন্টায় বুক কাঁপিয়ে হুহুঙ্কারে এক একটা দীর্ঘশ্বাস ফেলছেন। না হে, মনটা ভালো নেই। রাজবৈদ্য এসে সারা দিন বসে নাড়ি টিপে চোখ বুজে থাকেন। নাড়ি কখনো তেজি, কখনো মহা, কখনো মোটা, কখনো সরু। রাজবৈদ্য আপন মনে হুম 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 করেন। তারপর শতেক রকম শেকড় বাকড় পাতা বেটে ওষুধ তৈরি করে শতেক অনুপান দিয়ে রাজাকে খাওয়ান। রাজা খেয়ে যান, তারপর হরাস করে দীর্ঘশ্বাস বেরিয়ে যায়। না হে, মনটা ভালো নেই। রাজার মন ভালো করতে রাজপুত্ররা, সেনাপতিরা আশেপাশের গোটা 10 রাজ্য জয় করে হিরো রাজাগুলোকে বন্দি করে নিয়ে এলো। রাজা তাকিয়ে দেখলেন, তারপর অজান্তেই দীর্ঘশ্বাস ফেললেন একটা। মনটা বড় খারাপ রে। তখন মন্ত্রীমশাই রাজার তীর্থযাত্রা আর দেশ ভ্রমণের ব্যবস্থা করলেন। লোক, লস্কর, পাইক, পেয়াদা নিয়ে রাজা সদেরেক তীর্থ আর দেশ দেশান্তর ঘুরে এসে হাত মুখ ধুয়ে সিংহাসনে বসেই বললেন, হায় হায়, মনটা একদম ভালো নেই। ওদিকে ভাঁড়ামি করে রাজার বিদূষক হেঁদিয়ে পড়ায় চাকরি ছেড়ে দিয়েছে। রাজনর্তকীর পায়ে বাত, সভা গায়কেরা গলা বসিয়ে ফেলেছে, বাদ্যকরদের হাতে ব্যথা, রসুইকররা ছুটি চাইছে, রাজবৈদ্যকে ধরেছে ভীমরতি, সেনাপতি সন্ন্যাস নিয়েছেন, মন্ত্রীমশাইয়ের মাথায় একটু গণ্ডগোল দেখা দিয়েছে বলে তার স্ত্রী সন্দেহ করছেন, রাজপুরোহিত হোমযজ্ঞে এত ঘি পুড়িয়েছেন যে এখন ঘিয়ের গন্ধ নাকে গেলেই তার মূর্ছা হয়। প্রজাদের মধ্যে কিছু অরাজকতা দেখা যাচ্ছে। স্বভাব পণ্ডিতরা রাজার মন খারাপের কারণ নিয়ে দিনরাত গবেষণা করছেন। রাজজ্যোতিষী রাজার জন্মকুণ্ডলী বিচার করতে করতে আঁক কষে কষে দিস্তা দিস্তা কাগজ ভরিয়ে ফেলেছেন। একদিন বিকেলে রাজা মুখখানা শুকনো করে রাজবাড়ির বিশাল ফুল বাগিচায় বসে আছেন। চারিদিকে হাজারো রকমের ফুলের বন্যা, রঙে গন্ধে ছয়লাভ। মৌমাছি গুনগুন করছে, পাখিরা মধুর স্বরে ডাকছে। সামনের বিশাল সুন্দর দিঘিতে মৃদুমন্দ বাতাসে ঢেউ খেলছে, রাজহাঁস চড়ে বেড়াচ্ছে। রাজা চুপচাপ বসে থেকে থেকে হঠাৎ সিংহ গর্জনে বলে উঠলেন, গর্দান চাই। মন্ত্রী পাশেই ছিলেন, আপন মনে বিড়বিড় করছিলেন, মাথা খারাপের লক্ষণ। রাজার হুঙ্কারে চমকে উঠে বললেন, কার গর্দান মহারাজ?
রাজা লজ্জা পেয়ে বললেন, দাঁড়াও, একটু ভেবে দেখি। হঠাৎ মনে হলো কার যেন গরদান নেওয়া দরকার। মন্ত্রী বললেন, ভাবুন মহারাজ, আর একটু কষে ভাবুন, মনে পড়লেই গরদান এনে হাজির করব। বহুকালের মধ্যেও রাজা কিছুই মুখ ফুটে চাননি। হঠাৎ এই গরদান চাওয়ায় মন্ত্রীর আশা হলো এবার রাজার মনোমতো একটা গরদান দিলে বোধহয় মন ভালো হবে। রাজ্যে গরদান খুবই সহজলভ্য। পরদিন সকালে রাজসভায় কাজ শেষ হওয়ার পর রাজা মন্ত্রীকে ডেকে বললেন, না হে, গরদান নয়, গরদান চাই না, অন্য কি একটা যেন চেয়েছিলাম, এখন আর মনে পড়ছে না। বিকেলবেলা রাজা প্রাসাদের বিশাল ছাদে পায়চারি করছিলেন। সঙ্গে রাজকীয় কুকুর, তাম্বুলদার, হুক্কাদার, মন্ত্রী। পায়চারি করতে করতে রাজা হঠাৎ নদীর ওপারের গ্রামের দিকে চেঁচিয়ে উঠলেন, বুড়ির ঘরে আগুন দে, দে আগুন বুড়ির ঘরে। মন্ত্রীর বিড়বিড় করা থেমে গেল। রাজার সম্মুখে দাঁড়িয়ে হাত জোর করে বললেন, যে হুকুম মহারাজ, শুধু বুড়ির নামটা বলুন। রাজা অবাক হয়ে বললেন, কি বললাম বলতো? আগে এই যে বুড়ির ঘরে আগুন দিতে বললেন। রাজা ঘাড় চুলকে বললেন, বলেছি নাকি? আচ্ছা, একটু ভেবে দেখি। সেই দিনই শেষ রাতে রাজা ঘুমের মধ্যে চেঁচিয়ে বললেন, বিছুটি লাগা, শিগগির বিছুটি লাগা। পরদিনই খবর উঠে গেল রাজা বিছুটি লাগাতে বলেছেন। আতঙ্কে সবাই অস্থির। মন্ত্রী রাজার কানে কানে জিজ্ঞেস করলেন, মহারাজ, কাকে বিছুটি লাগাতে হবে? তার নামটা একবার বলুন। বিছুটি আনতে পশ্চিমের পাহাড়ে লোক পাঠিয়েছি। বিছুটি বলে রাজা অবাক হয়ে গালে হাত দিয়ে ভাবতে বসলেন। পশ্চিমের পাহাড়ের গায়ে সূর্য ঢলে পড়ল। গরুর গাড়ি বোঝাই বিছুটি এনে রাজবাড়ির সামনের অঙ্গনে জমা করা হয়েছে। রাজার সেদিকে মন নেই। রাজা রঙ্গঘরে বসে বয়স্কদের সঙ্গে ঘুঁটি সাজিয়ে দাবা খেলছেন। মুখ গম্ভীর, চোখে অন্যমনস্ক একটা ভাব। বয়স্করা ভয়ে ভয়ে ভুল চাল দিয়ে রাজাকে জিতবার সুযোগ করে দিচ্ছেন, কিন্তু রাজা দিচ্ছেন আরও মারাত্মক ভুল চাল। খেলতে খেলতে রাজা একবার গড়গড়ার নলে মৃদু একটা টান দিয়ে বললেন, পুঁতে ফেললে কেমন হয়? মন্ত্রী কাছেই ছিলেন। বিড়বিড় করা থামিয়ে বিগলিত হয়ে বললেন, খুব ভালো হয় মহারাজ, শুধু একবার হুকুম করুন। রাজা আকাশ থেকে পড়ে বললেন, কিসের ভালো হয়? কিছুতেই ভালো হবে না মন্ত্রী, মনটা একদম খারাপ। মন্ত্রী বিমর্ষ হয়ে আবার বিড়বিড় করতে লাগলেন। পরদিন রাজা শিকারে গেলেন। সঙ্গে বিস্তর লোক লস্কর, অস্ত্র শস্ত্র, ঘোড়া, রথ। বনের মধ্যে রাজার শিকারের সুবিধের জন্যে হরিণ, খরগোশ, পাখি ইত্যাদি বেঁধে বিভিন্ন জায়গায় রাখা হয়েছে। একটা বাঘও আছে। রাজা ঘোড়ার পিঠে বসে অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখলেন, কিন্তু একটাও তীর ছুঁড়লেন না। দুপুরে বনভোজনে বসে পোলাও দিয়ে মাংসের ঝোল মেখে খেতে খেতে বলে উঠলেন, বাপরে, ভীষণ ভূত। মন্ত্রী মশাই সঙ্গে সঙ্গে মাংসের হাত মাথায় মুছে উঠে বললেন। রাজা মশাইয়ের সামনে এসে বললেন, তাই বলুন মহারাজ,
ভূত? তারই বা ভাবনা কি? ভূতের রোজাকে ধরে আনছি, রাজ্যে যত ভূত আছে ধরে ধরে সব শুলে দেওয়া হবে। রাজা হাঁ করে রইলেন। বললেন, ভূত? না না, ভূত নয়। ভূত হবে কি করে? ভূতের কি কখনো মাথা ধরে? মন্ত্রী মশাই আশার আলো দেখতে পেয়ে বিগলিত হয়ে বললেন, মাথা ধরলেও ভূত বদ্যি আছে, তারা ভূতের ওষুধ জানে। রাজা গম্ভীর হয়ে বললেন, আমি ভূতের কথা ভাবছি না, মনটা বড় খারাপ। কয়েকদিন পর রাজা এক জ্যোৎস্না রাতে অন্দরমহলের অলিন্দে রানীর পাশাপাশি বসেছিলেন। হঠাৎ বললেন, চলো রানী, চাঁদের আলোয় বসে পান্তা ভাত খাই। রানী তো প্রথমে অবাক, তারপর তাড়াতাড়ি মন্ত্রীকে ডেকে পাঠালেন। মন্ত্রী এসে হাত জোড় করে বললেন, তাই আর বেশি কথা কি, ওরে তোরা সব পান্তা ভাতের জোগাড় কর। রাজা অবাক হয়ে বললেন, পান্তা ভাত? পান্তা ভাতটা কি জিনিস বলো তো? জলে ভেজানো ভাত মহারাজ, গরিবরা খায়। কিন্তু আপনি নিজে তো পান্তা ভাতের কথা বললেন। বলেছি, তা হবে। কখন যে কি বলি, মনটা ভালো নেই তো তাই। মন্ত্রী মশাই ফিরে গেলেন। তবে সেই রাত্রে তিনি রাজ্যের সবচেয়ে সেরা বাছা বাছা 4 জন গুপ্তচরকে ডেকে বললেন, ওরে তোরা আজ পালা করে রাজামশাইয়ের ওপর নজর রাখবি 24 ঘন্টা। পরদিনই এক গুপ্তচর এসে খবর দিল, রাজামশাই ভোর রাত্রে বিছানা থেকে নেমে অনেকক্ষণ হামা দিয়েছেন ঘরের মেঝে। আর একজন বলল, রাজামশাই একা একাই লাল জামা নেব বলে খুক খুক করে কাঁদছেন। আর একজন এসে খবর দিল, রাজামশাই এক দাসীর বাচ্চা ছেলের হাত থেকে একটা মন্ডা কেড়ে নিজেই খেয়ে ফেললেন এইমাত্র। চতুর্থজন বলল, আমি অত শত জানি না, শুধু শুনলাম রাজামশাই খুব ঘন ঘন ঢেকুর তুলছেন আর বলছেন, সবই তো হলো, আর কেন? মন্ত্রীর মাথা আরও গরম হলো। তবু বললেন, ঠিক আছে, নজর রেখে যা। পরদিনই প্রথম গুপ্তচর এসে বলল, আগে রাজামশাই আমাকে ধরে ফেলেছেন। রাত্রে শোয়ার ঘরের জানলা দিয়ে যেই উঁকি দিয়েছি, দেখি রাজামশাই আমার দিকেই চেয়ে আছেন। দেখে বললেন, নজর রাখছিস, রাখ বলে চোখ বুজে শুয়ে পড়লেন। দ্বিতীয়জন বললেন, আগে আমি ছিলাম খাটের তলায়, মাঝরাতে রাজামশাই হামাগুড়ি দিয়েছে, আমাকে বললেন, কানে কেন্ন ঢুকবে, বেরিয়ে আয়। তৃতীয়জন কান চুলকোতে লাজুক লাজুক ভাব করে বলল, আগে আমি রাজার কুঞ্জবনে রাজার ভুঁইমালি সেজে গাছ ছাঁটছিলাম। রাজা ডেকে খুব আদরের গলায় বললেন, ওরে ভালো গুপ্তচর হতে গেলে সব কাজ শিখতে হয়, ওভাবে কেউ গাছ ছাঁটে নাকি? আয় তোকে শিখিয়ে দিই বলে রাজা নিজেই গাছ ছেঁটে দেখিয়ে দিলেন। কিন্তু সবচেয়ে তুখোড় যে গুপ্তচর, সেই রাক্ষহরি তখনও এসে পৌঁছায়নি। মন্ত্রী একটু চিন্তায় পড়লেন। ওদিকে রাক্ষহরি কিন্তু বেশি কলা কৌশল করতে যায়নি। সকালবেলা রাজার শোয়ার ঘরের দরজার বাইরে দাঁড়িয়েছিল। রাজা বেরোতেই প্রণাম করে বলল, মহারাজ
আমি গুপ্তচর রাখোরি, আপনার ওপর আমার নজর রয়েছে। রাজা অবাক হলেও স্মিত হাসলেন। হাই তুলে বললেন, বেশ বেশ, মন দিয়ে কাজ করো। তারপর রাজা যেখানে যান পেছনে পেছনে রাখোরি ভিঙের মতো লেগে থাকে। দুপুর পর্যন্ত বেশ কাটল। দুপুরে খাওয়ার পর পান চিবোতে চিবোতে রাজা হঠাৎ বললেন, চিমটি দে রাম, চিমটি দে। সঙ্গে সঙ্গে রাখোরি পেটে এক বিশাল চিমটি বসিয়ে দিল। রাজা আহ করে উঠে বললেন, করিস কি করিস কি? ওরে বাবা! রাখোরি বললেন যে। পেটে হাত বোলাতে বোলাতে রাজা কিন্তু হাসলেন। আবার দুপুর গড়িয়ে বিকেল হলো। রাজা বাগানে বেড়াতে বেড়াতে হঠাৎ বলে উঠলেন, ল্যাং মেরে ফেলে দে। বলতে না বলতেই রাখোরি ল্যাং মারল। রাজা চিৎপটাং হয়ে পড়ে চোখ পিটপিট করতে লাগলেন। রাখোরি রাজার গায়ে ধুলো টুলো ঝেড়ে দাঁড় করিয়ে রাজার পায়ে ধুলো নিল। রাজা শ্বাস ফেলে বললেন, রাত পর্যন্ত রাজা আর কোনো ঝামেলা করলেন না। রাখোরি রাজার পিছু পিছু শোয়ার ঘরে ঢুকলো এবং রাজার সামনেই একটা আলমারির ধারে লুকিয়ে রইল। রাজা আর চোখে দেখেন আর একটু হাসেন, আপত্তি করলেন না। তবে শোয়ার কিছুক্ষণ পরেই রাজা হঠাৎ খুঁত করে বলে উঠলেন, ঠান্ডা জলে চান করব, ঠান্ডা জলে। রাখোরি বিদ্যুৎ গতিতে রাজার ঘরের সোনার কলসের কেওড়া আর গোলাপের সুগন্ধ মেশানো জলটা সবটুকু রাজার গায়ে ঢেলে দিল। রাজা চমকে হেঁচে কেসে উঠে বসলেন, কিন্তু খুব অসন্তুষ্ট হয়েছেন বলে মনে হলো না। রাখোরির দিকে চেয়ে একটু হেসে বললেন, আচ্ছা শুগে যা। রাখোরি অবশ্য শুতে গেল না, পাহারায় রইল। সকালে উঠে রাজা হাই তুলে হঠাৎ বলে উঠলেন, দে বুকে ছোড়া বসিয়ে দে। চকিতে রাখোরি কোমরের ছোড়াখানা খুলে রাজার বুকে ধরল। ভ্যাবাচাকা খেয়ে রাজা বললেন, থাক থাক, ওতেই হবে, তোর কথা আমার মনে ছিল না। রাখোরি ছোড়াটা খোপে ভরতেই রাজা হো হো করে হাসতে লাগলেন। সে এমন হাসি যে রাজবাড়ির সব লোকজন ছুটে এলো। রাজা হাসতে হাসতে দু হাতে পেট চেপে ধরে বললেন, ওরে আমার যে ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ হাসি পাচ্ছে। খবর পেয়ে মন্ত্রী এসেছেন। রাজার বুকে পিঠে হাত বুলিয়ে বললেন, যাক বাবা, মন খারাপটা গেছে তাহলে। হাসতে হাসতে রাজা বিষম খেয়ে বলে, ওহো কি আনন্দ, কি আনন্দ। তারপর থেকে রাজার মন খারাপ কেটে গেল। কিন্তু নতুন একটা সমস্যা দেখা গেল আবার। কারণ নেই, কিছু নেই, রাজা সবসময় কেবল ফিক ফিক করে হেসে ফেলছেন। খুব দুঃসংবাদ দিলেও হাসতে থাকেন। যুদ্ধে হার হয়েছে, ফিক ফিক। অমুক মারা গেছে, ফিক ফিক। রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, ফিক ফিক। দক্ষিণের রাজ্যের প্রজারা বিদ্রোহ করেছে, ফিক ফিক। রাজার হাসি বন্ধ করার জন্য মন্ত্রীকে এখন আবার দ্বিগুণ ভাবতে হচ্ছে। আজকের গল্প এখানেই সমাপ্ত।